অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টার বাড়ি যেন পুরো টাকার ব্যাংক। কিন্তু উপদেষ্টা রিজওয়ানার বাড়িতে র্যাবের চিরুনি অভিযানে পাওয়া গেল 6 বস্তা সিন্ধুক ভর্তি টাকা। রিজওয়ানা হাসানের নামে অন্তত 8টা অভিযোগ পর্যন্ত জমা পড়েছে। সেই 8টা অভিযোগের মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প তিনি অর্থাৎ আত্মসাৎ করেছেন, অন্য সম্পত্তি জোর করে দখল করার অভিযোগ আছে। তাই ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। আর ঠিক সেরকমই একটি কথা বলে এবার গ্রেফতার এবং বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বাসায় হঠাৎ এই কেমন অভিযান সেনাবাহিনীর? হ্যাঁ দর্শক, ভোট কারচুপির বিষয় নিয়ে আলোচনায় এসে কিন্তু একেবারে বিপদে পড়ে গেছেন সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান। তার সম্পদের হিসাব নিয়েও কিন্তু এবার তদন্ত শুরু করেছে দুদক। দর্শক, উপদেষ্টা থাকাকালীন একের পর এক বিতর্কের জন্ম দিয়ে দর্শক উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন সরকার আসার পর দর্শক এই সরকারকে আসার পেছনে তাদের কি পরিমাণ অবদান এবং কি পরিমাণ কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল সেটা কিন্তু এবার কিন্তু সামনে চলে এসেছে। দর্শক, সঙ্গে কিন্তু এবার ক্ষমতা থাকাকালীন কি পরিমাণ দুর্নীতি করে টাকা কামিয়েছে এবং কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে দর্শক সেটার হিসাবও কিন্তু এবার দিতে হচ্ছে। কথা আছে দর্শক, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর এই বিতর্কিত উপদেষ্টাদের ক্ষেত্রেও কিন্তু এবার সেটাই হচ্ছে। কিন্তু ক্ষমতা ছাড়া দর্শক 1 মাস না যেতে যেতেই একের পর এক কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলছে এই উপদেষ্টাদের। এমনকি দেশের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা দর্শক আত্মসাৎ করে লোপাটের তথ্য কিন্তু মিলেছে। আর আজকে আপনাদের দেখাবো এই সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বাসায় অভিযানের পর দর্শক কি কি পাওয়া গিয়েছে এবং সে কত টাকা দুর্নীতি করেছে, কোন কোন দেশে পাচার করেছে, এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে আজকে আমরা হাজির করব। তাই আপনার কাছে এতটুকু অনুরোধ থাকবে দর্শক, সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে হলে আপনাকে আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে এখানে মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আরো আলোচনা করব। দেখে বোঝার উপায় নেই কোটি কোটি টাকা রয়েছে কক্ষগুলিতে, সিন্ধুক ভর্তি টাকা আর টাকা। এ যেন টাকা রাখার গুদামঘর, অর্থভাণ্ডার। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টার বাড়ি যেন পুরো টাকার ব্যাংক। এবার গোপন তথ্য সূত্রের ভিত্তিতে বিতর্কিত উপদেষ্টা রিজওয়ানার বাড়িতে র্যাবের চিরুনি অভিযানে পাওয়া গেল 6 বস্তা সিন্ধুক ভর্তি টাকা। মাথায় হাত খুদ র্যাব কর্মকর্তাদের। এবার র্যাব পুলিশের জালে আটকা পড়লো এই বিতর্কিত উপদেষ্টা। কিভাবে তিনি এত রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হলেন? কোথায় পেলেন এই আলাদিনের চেরাগ? জানলে আরো অবাক হবেন আপনারাও। কোথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না, এটা যেন আবারও বাস্তবে রূপ নিল। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানার একটি ভয়ঙ্কর সাক্ষাৎকার দিতে দেখা যায়। তারা নির্বাচনে জামাতকে মেইন স্ট্রিম হতে দেয়নি, তারা সেটা করতেও পেরেছেন। কিসের বিনিময়ে জামাতকে মেইন স্ট্রিম হতে দেননি সেই সূত্র ধরে সাবেক উপদেষ্টার বাসায় যৌথভাবে অভিযান চালায় র্যাব ও পুলিশ। বাড়ি নয়, যেন রীতিমতো আলাদিনের চেরাগ পেয়েছেন তিনি। তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 60 কোটির মতো টাকা পেয়েছে র্যাব। কিন্তু যদিও আনুষ্ঠানিকভাবে তার এত বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এটা যে বুট ডাকাতির বিনিময়ে এত কোটি টাকা কামিয়েছেন সেটা বুঝতে আর বাকি নেই সাধারণ মানুষের। নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে। আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। নির্বাচনের দিন রাত 12টার পর থেকে জামাত ইসলাম এবং এনসিপি সহ 11 দলীয় জোট তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে বিশাল রকমের একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং এটা এমন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং ধরতে কিন্তু প্রায় বছর 2-3 সময় লেগে গিয়েছিল। কিন্তু বিএনপি তো আসলে সব জায়গায় কাঁচা, তারা এমন নাটক সাজায়। আমরা এর আগেও দেখেছি তারা যে নাটকগুলো সাজিয়েছে সে নাটকগুলো 1-2-3 ঘন্টার ভিতরেই সেটি মাঠে মারা গেছে, ফাঁস হয়ে গেছে। এবারও তাই আমরা যারা এদেশের সচেতন নাগরিক, যারা নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সারা রাত টিভি সেটের সামনে বসেছিলাম, বিশেষ করে ভোট গ্রহণ শেষ হবার পরে গণনা যখন শুরু হলো তখন থেকে রাত 8টা পর্যন্ত আমরা একরকম চিত্র, সর্বশেষ যেটি দেখলাম বিভিন্ন মাধ্যমে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এমনকি বিবিসির ওইখানেও জামাত ইসলাম 84, বিএনপি 77। হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। এরপরে 3-4 ঘন্টা পরে এমন ভাবে আসা শুরু হলো
আস্তে আস্তে শেষ পর্যন্ত বিএনপি 209, জামাত ইসলাম 68 এইখানে গিয়ে ঠেকলো। তো এদেশের সাধারণ নাগরিক যারা, এরা তো এখন আর বোকা নেই, এরা প্রত্যেকেই এখন, প্রত্যেকের হাতে এখন মিডিয়া। এই মিডিয়া থাকার কারণে প্রত্যেকেই আগে ভাগে সবকিছু জেনে গিয়েছিল। এরপরে জামাত আমিরকে প্রশ্ন করলো খালিদ মহিউদ্দিন যে আপনারা এই যে কারচুপির অভিযোগ আনলেন এটি কিভাবে? জামাত আমির দেখুন কি জবাব দিয়েছিলেন। তার সেই জবাব আজ কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ। কেউ যদি চুরি করে বা কেউ যদি কোনো অপরাধ করে, পাপ করে, এই পাপ যে কোনো ভাবে তার অবচেতন মনে, তার অ্যাবসার্ড মাইন্ডে যে কোনো সময় তার মুখ দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ পাকের ইচ্ছা এবং এটা প্রকৃতির বিধান অনুযায়ী এটি হয়ে থাকে। আল্লাহ এইভাবেই অপরাধীকে পাকড়াও করান। না হলে এই যে যারা মানুষ হত্যা করে এরা ধরা পড়ে কিভাবে? সমস্ত আলামত মুছে ফেলানোর পরেও আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী এরা ধরে ফেলে না? এরা কিন্তু ধরে ফেলে। কারণ কি? যে এই কাজটা করে সে কোনো না কোনো আলামত রেখে যায়। তেমনি জামাত ইসলামের এই অভিযোগ একেবারে 16 কোলায় পূর্ণ করে দিলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি যে মন্তব্যটি করলেন চ্যানেল 1 এর সাথে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে, তিনি সেখানে কি বলছেন যে আমরা ওই অপশক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মেইন স্ট্রিম হতে দেই নাই। তাহলে জামাত আমির ওই যে ওখানে যে কথাটি বললেন খালেদ মহিউদ্দিনের কাছে, বলে গেল না? খুব বেশি দিন কিন্তু না। জামাত আমির খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলেছিলেন সম্ভবত 13 কি 14 তারিখে বা 15-16 এরকম হবে, আর এইটা প্রকাশ হলো 2 তারিখে বা 3 তারিখে। তার মানে কি কয়েকদিনের ব্যবধানেই কিন্তু এটা আল্লাহ পাক ওনার মুখ দিয়ে বলিয়ে নিলেন। আমাদের সন্দেহ সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন মন্ত্রী পরিষদ এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণ হচ্ছিল জাতীয় সংসদ প্লাজায়। আপনারা নিশ্চয়ই অনেকেই ওই ভিডিওটা দেখেছেন। আমি আজকে আবার খোঁজার চেষ্টা করলাম, সরিয়ে ফেলেছে কিনা জানি না, যদি কেউ পেয়ে থাকেন তাহলে মন্তব্যে দিয়ে দিবেন। ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে রেজওয়ানা হাসান দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে বিএনপির একজন নেতা যাচ্ছে। তাদের চোখে যখন চোখ পড়েছে, দুজনের যখন আই কন্ট্যাক্ট হয়েছে, তখন রেজওয়ানা হাসানের একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, একটা ইঙ্গিত ছিল ঠিক এইভাবে। যখন মানুষ কোনো কিছু করে সফল হয়, তার পরিকল্পনা যখন বাস্তবায়ন হয়ে যায়, তখন কিন্তু মানুষ এইভাবে মানে উল্লাস করে। ঠিক রেজওয়ানা হাসানকে আমরা এরকম একটি ভিডিও দেখেছি। ওই দিনই আমাদের সন্দেহ হয়েছিল যে তিনি কেন একজন উপদেষ্টা এরকম কেন করলেন। তার মানে কি তিনি কারোর সাথে কোনো দেন দরবার করে কোনো কিছু বাস্তবায়ন করেছে, কারোর সাথে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দিয়েছে? ঠিক তার সেই বডি ল্যাঙ্গুয়েজ, তার সেই গেস্টার পোস্টার, এই আজকে যে ভিডিওটি বেশি ভাইরাল হলো সেখানে পরিষ্কার হয়ে গেল। এটা হওয়া দরকার ছিল। এই সাক্ষাৎকারটা কিন্তু আরো 3 দিন আগে দিয়েছে। জামাত ইসলামের উচিত ছিল আরো আগে এই বিষয়টা সামনে আনা, কিন্তু জামাত ইসলামের কথা আর কি বলবো, তাদের কথা তো আর বলে শেষ করার নেই। এরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলকে দোহাই দিয়ে এরা বসে থাকে। অথচ আল্লাহর রসুলের হাদিস কি, উট আগে বানতে হবে তারপরে ভরসা করতে হবে। কিন্তু এরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ছেড়ে দেয়। তো আল্লাহ এবং আল্লাহর রসুল তো স্বয়ং এখানে এসে কোনো কাজ করে দেবে না ভাই। এরা রাজনীতিতে এরা এখনো শিশু। বিরোধী দলের মাইরের চোটে সরকারি দল সবসময় তটস্থ থাকবে যে কোন পথ দিয়ে মারলো, কোন পথ দিয়ে মারলো। কিন্তু তারা তো একেবারে সুবোধ বালকের মতো ভাজা মাছখানা উল্টে খেতে জানে না, এরকম অবস্থা আর কি। যাই হোক, তারপরেও দেরিতে হলেও তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে রেজওয়ানা হাসান তিনি রাজ সাক্ষী। এখন আমার আলাপটা আর একটু ভিন্ন জায়গায় আমি করি। এটা তো গেল, তো ফাঁস হলোই, প্রমাণ হয়ে গেল। এখন রেজওয়ানা হাসান বিএনপিকে অত্যাধিক ভালোবাসতে গিয়ে, বিএনপির প্রতি অত্যাধিক দরদ দেখাতে গিয়ে, তাদের আস্থাভাজন হতে গিয়ে তিনি যে কথাটি বললেন, এটি কি এই সুবিধাটা কি জামাতকে এনে দিল নাকি বিএনপিকে বিপদে ফেললো? প্রশ্ন আসে না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর দ্বারা বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। কারণ একে তো বিরোধী দলের অভিযোগ যে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, অন্তত 53টা সিটে তাদেরকে স্পষ্টভাবেই হারিয়ে দেওয়া হয়েছে, এর প্রমাণ তাদের কাছে আছে। এরপরে আবার এরকম একটি বক্তব্য আসলো স্বয়ং উপদেষ্টাদের পক্ষ থেকে। তো এখন তারই সেই কথার পুনরাবৃত্তি ঘটলো এবং সত্যতা প্রমাণ করলো রেজওয়ানা হাসান। এখন বিএনপি কি করবে? এই অভিযোগ বিএনপি কি করে খণ্ডাবে? এখন বিএনপির সামনে কিন্তু 2টা পথ খোলা। বিএনপি যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এটা তাদের এখন প্রমাণ করতে হবে। এটা যদি তারা প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু জামাত যে প্রচারণা চালাচ্ছে বা আমরা সাধারণ মানুষ যেটা ভাবছি এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সারা জীবন তাদেরকে এই দুর্নাম বয়ে বেড়াতে হবে যে তারা সূক্ষ্ম নয়, প্রকাশ্য কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেটে নয়, তারা একটা ঘুডুর মাধ্যমে, ঘুডু সরকার নাম হয়ে যাবে, ঘুডু সরকার। এই ঘুডু সরকার, শেখ হাসিনা যেমন নাম হয়েছে আমিডামির সরকার, রাতের ভোটের সরকার, বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকার। 3টা নাম, কিন্তু 3টা নির্বাচন হয়েছে, একটা আমিডামি, একটা রাতের ভোট, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা। তো তাহলে বিএনপিরও কিন্তু এরকম একটা নাম হয়ে যাবে, ঘুডু সরকার।
এখন ঘুডু সরকার নাম যদি বিএনপির হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা তাদের এই ব্যানার তাদের পিছন থেকে তুলতে পারবে না। এখন বিএনপির সামনে যে দুটি পথ তারা হয়, এই রেজওয়ানা হাসানের নামে মামলা করতে হবে যে তুমি এটা অসত্য বলেছ, প্রমাণ দাও, মামলা করতে হবে। মামলা করে রেজওয়ানা হাসানকে দোষী সাব্যস্ত করে এবং আদালতের মাধ্যমে এইটা প্রমাণ করাতে হবে যে তিনি যেটা বলেছেন সেটা অসত্য, তিনি তার মন গড়া কথা বলেছেন। এটি আদালতের মাধ্যমেই করতে হবে, কারণ এখন সবকিছুই তো আদালতের মাধ্যমেই হচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সেটি শেখ হাসিনার মতো আদালতে নিয়ে গিয়েছে। শেখ হাসিনা কিন্তু মরেছে আদালতের কারণে। সে জনগণ থেকে যখনই আদালতের কাছে গেছে তখনই কিন্তু সে মারা গেছে। জনগণের জিনিস জনগণের উপরেই ছেড়ে দিতে হবে। যখনই আপনি জনগণকে পাশ কাটিয়ে আদালতের কাছে যাবেন তখনই মারাটা খাবেন। বিএনপির দ্বিতীয় কাজ কি হবে? যদি তারা রেজওয়ানা হাসানকে এইটা প্রমাণ করতে ব্যর্থ হয় যে রেজওয়ানা হাসান যা বলেছে সেটা অসত্য, তাহলে তাকে ওইটা মানতে হবে, মেনে নিতে হবে। রেজওয়ানা হাসান যেটা বলেছে সেটা সত্য, জামাত ইসলাম যেটা বলেছে সেটাও সত্য। তখন কি হবে? আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রায়ের প্রতিফলনকে উল্টিয়ে দিয়ে একটি গুডুর মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। আসিফ মাহমুদ থেকে শুরু করে আসিফ নজরুল, এবার কিন্তু রেজওয়ানা হাসান, এমনকি সকল উপদেষ্টার যে দর্শক এক এক করে কিন্তু তাদের সম্পদের হিসাব চাওয়া হবে এবং কোথায় কিভাবে তারা দুর্নীতি গোলমেল করেছে দর্শক সেগুলো যে এক এক করে বের করা হবে, এটাই কিন্তু এটার প্রথম ধাপ। যার ফলে দর্শক আসিফ মাহমুদ এবং আসিফ নজরুলের পর এবার কিন্তু এই রেজওয়ানা হাসানকে ধরা হয়েছে। যার ফলে তার কোথায় কোন অর্থ সম্পদ রয়েছে এবং কিভাবে কি করেছে তিনি এবং দেশের টাকা কিভাবে কি করেছে দর্শক, সেটার কিছুটা অংশ বিশেষ কিন্তু আপনারা ভিডিওর শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন। দর্শক আরো বেশ কয়েকটি আলোচনা কিন্তু চলছে এই রেজওয়ানা হাসানের বিরুদ্ধে, কিন্তু যেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রকাশ পাচ্ছে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই এই রেজওয়ানা হাসানের দর্শক সম্পূর্ণ দুর্নীতির যে আমলনামা সেটা কিন্তু আশা করি বেরিয়ে চলে আসবে দুর্নীতি দমন কমিশন দুদকের মাধ্যমে। অন্যথায় এই রেজওয়ানা হাসান দর্শক ইলেকশনের মধ্যে ভোট ইঞ্জিনিয়ারিং করে যে পরিমাণ আলোচনায় এসেছে এবং দুর্নাম ছড়িয়েছে দর্শক, এমনকি জামায়াত ইসলামও কিন্তু এই রেজওয়ানা হাসানের বিরুদ্ধে কিন্তু দর্শক কঠোর ব্যবস্থা নিতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত করা যাচ্ছে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই রেজওয়ানা হাসানদেরকে দর্শক কি করা উচিত? যারা দেশের টাকা এইভাবে লোপাট করেছে এবং জনগণের হক মেরে খেয়েছে এবং দর্শক জনগণের ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছে, তাদের কি করা উচিত দর্শক? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে আশা করি।